তো আমাদের বাঙালির জাতীয় জীবনে দুইটা আম্র কানুন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। একটা হচ্ছে নদিয়া জেলার পলাশীর সেই আম্র কানুন, আর একটা হচ্ছে মুজিবনগরের বৈদ্যনাথ তলার সেই আম্র কানুন। একটা আম্র কানুনে আমরা হারিয়েছিলাম আমাদের স্বাধীনতার সূর্য, আর একটা আম্র কানুনে আমরা একটা দেশ গড়ার জন্য শপথ নিয়েছিলাম। একটা ছিল ব্যর্থতার ইতিহাস, আর একটা ছিল আমাদের গৌরবের ইতিহাস। এবং ভৌগোলিকভাবেও পলাশী এবং মুজিবনগরের সেই আম্র কানুনের মধ্যে খুব বেশি দূরত্ব ছিল, মাত্র 30 কিলোমিটার সরাসরি দূরত্ব, এবং এটা সড়ক পথে 82 কিলোমিটার হবে। তো এই দুইটা আম্র কানুন এজন্যই গুরুত্বপূর্ণ যে এই আম্র কানুনে যে শপথ গ্রহণ করেছিল মুজিবনগর সরকার বা আমাদের প্রবাসী সরকার, তাদের মাধ্যমেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধু তাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন, তারা বঙ্গবন্ধুর নির্দেশ মান্য করে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা বর্তমান মেহেরপুর তখন কোনো জেলা ছিল না, এটা ছিল একটা মহকুমা। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ গ্রামে, বৈদ্যনাথ তলা তখন ছিল একটা গ্রাম, এখন সেটার নামকরণ করা হয়েছে মুজিবনগর। যেহেতু বৈদ্যনাথ তলায় এই মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেই কারণে এটাকে মুজিবনগর বলে অভিহিত করা হচ্ছে। তো এই মুজিবনগর সরকার আমরা আজকে যে খুব গৌরবের সঙ্গে দিবসটা উদযাপন করছি, কিন্তু 1971 সালের আজকের এই দিনটা কিন্তু তাদের জন্য খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার ছিল। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি বাহিনী কখন বিমান হামলা করবে সেই ঝুঁকি উপেক্ষা করে তারা সেখানে শপথ নিয়েছে। এবং 1970 সালে যে নির্বাচিত প্রতিনিধি ছিল, তাদের থেকে প্রায় 45 জন সেখানে উপস্থিত হয়েছিল, এবং দেশি বিদেশি 127 জন সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা এই স্বাধীনতার আমাদের বাংলাদেশের একটা নতুন প্রতিষ্ঠিত দেশ, সেই দেশের শপথ নিলেন। একটা নতুন সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল, এবং তারা শপথ নেওয়ার 2 ঘন্টা পরে পাকিস্তানি বাহিনীর বিমান হামলা শুরু হয়ে যায় এবং ওই মুজিবনগরকে তারা দখল করে নেয়। যার ফলে আমাদের মুজিবনগর সরকার সেখান থেকে স্থানান্তরিত হয়ে ভারতের কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে সেখানে চলে যায়, এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের যেই 9 মাস তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা সফল হয়েছে। আসলে মুজিবনগর সরকার কেন গঠিত হয়েছিল সেই প্রেক্ষাপট আমাদের সবারই জানা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এই সরকারের তাৎপর্যটা কি ছিল, মুজিবনগর সরকারের গুরুত্ব কি ছিল, সেটা নিয়ে একটা কথা বলে শেষ করব। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয়েছিলেন, তার আগেই তিনি তো স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন, এবং আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় ছিল তাদেরকে তিনি একটা দিক নির্দেশনাও দিয়ে দিয়েছিলেন। তো বঙ্গবন্ধুর গ্রেপ্তারের পর তাজউদ্দিন আহমেদ তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পরামর্শ করেছিলেন, যোগাযোগ করেছিলেন। 4 এপ্রিল তিনি যোগাযোগ করেছিলেন এবং পরবর্তীতে তার সঙ্গে দেখা করেন। ইন্দিরা গান্ধী তাকে বলেন যে আপনাদের কি আওয়ামী লীগ কোনো সরকার গঠন করেছে? তিনি বলেন না, এখনো আমরা কোনো সরকার গঠন করি না। তখন তার পরামর্শে তিনি আসলেন আবার দেশে, এবং 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করলেন। এবং স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা মাত্র 2টা দেশের রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে বাংলাদেশ। এই জন্য অনেকে মুজিবনগরকে ফিলাডেলফিয়া বা আমেরিকা, যেখানে তাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, তার সাথে তুলনা করে থাকে। তো এই যে তাজউদ্দিন আহমেদ যখন 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন, একটা সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। কারণ আমরা জানি কোনো স্বাধীনতার সংগ্রাম বা কোনো আন্দোলন যদি সফল হতে হয়, তাহলে সেখানে 3টা বিষয় থাকতে হয়। 3টা বিষয় না থাকলে সেই সংগ্রাম কখনো পূর্ণ হয় না। একটা হচ্ছে যে নেতা থাকবে, তার জনসমর্থন থাকতে হবে। তো 1970 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ নেতার প্রতি তাদের আস্থা, সেটা তারা দেখিয়ে দিয়েছে। বাকি 2টা বিষয় হচ্ছে তাদের একটা নিরাপদ এলাকা থাকবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের অস্ত্রের একটা সরবরাহ মজুদ থাকতে হবে। তো বাকি 2টা শর্ত আমাদেরকে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে তারা সেটা পূরণ করেছিল, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ সাফল্য হয়েছিল, সফল হয়েছিল। এবং আমাদের মুজিবনগর সরকারের জন্য সবচেয়ে প্রধান 2টা চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে বৈদেশিক সমর্থন আদায়, আর একটা হচ্ছে তহবিল সংগ্রহ। একটা যুদ্ধ চালাইতে গেলে তার কাছে অনেক খরচ হয়।
এই দুইটা চ্যালেঞ্জ তারা খুবই দক্ষভাবে মোকাবেলা করতে পেরেছিল। তাদের ওই সময়ে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেক পরাশক্তি চীন তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, ওই সময় পাকিস্তান ছিল সর্ববৃহৎ মুসলিম কান্ট্রি। সঙ্গত কারণে অন্যান্য মুসলিম যে বিশ্ব রয়েছে তারা কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনকে ভালো চোখে দেখে না। তারা একটা দেশকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র হিসেবে দেখেছে এবং পাকিস্তান তাদেরকে সেভাবেই বুঝিয়েছিল। আমরা তাদেরকে সেভাবে তখন বুঝাতে ব্যর্থ হয়েছি। তো মুজিবনগর সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের সামনে বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কীভাবে তারা সারা বিশ্বে এই জনমত গঠন করবে। এবং সেজন্য স্মরণ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি মুজিবনগর সরকারের বিশেষ দূত নির্বাচিত হয়েছিলেন এবং তার আপ্রাণ প্রচেষ্টা সমগ্র বিশ্ব থেকে আস্তে আস্তে জনমতটা বাংলাদেশের দিকে আসতে শুরু করেছিল। শুধু তিনি নন, তার সঙ্গে আরও ছিল মেহমান সোবহান ছিলেন, তারপর হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, বা আমাদের পাকিস্তানি মিশনের যারা চাকরিরত ছিলেন। আস্তে আস্তে সবাই বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য পোষণ করে। সবার একটা সম্মিলিত উদ্যোগে আমাদের মুজিবনগর সরকার তারা সফল হয়েছিল এবং তারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ফান্ড নামে একটা ফান্ড কালেকশন করে তারা মুক্তিযুদ্ধের খরচ নির্বাহ করেছিল এবং সবচেয়ে বেশি অর্থ দিয়েছিল আমাদেরকে রাশি। জানো তো আজকের এই দিনে আমি আর বক্তব্য ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমি আবার মুজিবনগর সরকারের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সবাইকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং সাথে সাথে পুরো দেশবাসী এবং উপস্থিত সকলের শান্তি এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।